বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় না দিতে। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নিবে। আমি তাদের প্রশ্রয় দেইনি। সোহাগ, বলো এবার, দাঁড়াও। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার উপদেশ আমি ভুলিনি জনাব। ভাইয়া আর পারি না। কি ঝিনুক? স্যার, কি ব্যাপার ঝিনুক, তুমি তো আজকেও লেট। ভাইয়া একটু দেরি হয়ে গেছে, সরি। তুমি দৌড়ে কোত্থেকে এলে? ভাইয়া ওই ঘটনা আমি আপনাকে পরে বলতেছি। আচ্ছা আচ্ছা, বসো বসো। শোনো, আমরা তো নবাব সিরাজউদ্দৌলা পড়াচ্ছিলাম, তুমি তো পুরোটাই মিস করলে। যাই হোক, আর তোমাকে যে শেষের কবিতার হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা করেছো? জি মোটামুটি না? শোনো, আমরা তো আজকে সিরাজউদ্দৌলা রিহার্সাল করলাম, কিন্তু আমাদের পাশাপাশি শেষের কবিতাটাও রেডি করে নিতে হবে, কারণ হচ্ছে আমরা সামনে মঞ্চস্থ করব শেষের কবিতা। ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকু থাক, তোমরা যাও বাসায়, কালকে আবার দেখা হবে। কিন্তু সবাই একটু বাসায় শেষের কবিতাটা একটু দেখে আসবে, যাতে আমরা এখানে এটা নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে? আর ঝিনুক, তুমি একটু বসো, তোমার সাথে আলাদা কথা আছে। ঠিক আছে? ঝিনুক, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন স্বপ্নকে বাঁচাবে? না না ভাইয়া, আমি তো আজকে বাসায় সবাইকে রাজি করেই এসেছি। আর আমার বাবা মাও এখন বলেছে যে আমি যেন দেশের সেরা অভিনেত্রী হই, অনেক বেশি বেশি করে অনেক ভালো ভালো করে নাটক সিনেমা করি। এই তো। ভালো, তাহলে তো খুবই ভালো। শোনো, আমরা চাচ্ছি খুব শীঘ্রই শেষের কবিতা মঞ্চস্থ করব। তো আমার ইচ্ছা তুমি লাবণ্য ক্যারেক্টারটা প্লে করবে। এই হচ্ছে স্ক্রিপ্ট। স্যার, মানে ভাইয়া, আমি যদি লাবণ্য ক্যারেক্টারটা করি তাহলে হ্যাঁ, আমি চাই এখানে তো একটা অমিত ক্যারেক্টারও আছে, ওই ক্যারেক্টারটা আপনি করেন। আপনি তো একদম অমিতের মতোই দেখতে। মানে আপনি যদি অমিত ক্যারেক্টারটা করেন তাহলে আমি আরো অনেক ভালো করে করতে পারবো। ভাইয়া, এটা আমার অনেক ইচ্ছা, প্লিজ ভাইয়া। তার মানে তুমি শেষের কবিতা পড়েছো? গুড, তাহলে তো তোমার জন্য ক্যারেক্টার প্লে করা খুবই ভালো হবে। রিহার্সাল শুরু করি, তারপর দেখা যাক আমি কে প্লে করে। ঠিক আছে? জি ভাইয়া। যাও তাহলে স্ক্রিপ্ট একটু পড়ে নিও ভালো করে। থ্যাংক ইউ ভাইয়া। অন্যের মতকে সম্মান করাকে বলে পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ। তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা উচিত। ঝিনুক, এখানে আসো, তুমি সামনে আসো আমার। কোথায় গিয়েছিলে বাবা? আমি বলো, কোথায় গিয়েছিলে? থিয়েটারে। তোমাকে আমি থিয়েটারে যেতে মানা করেছি না? তুমি কি বংশের নাম ডোবাতে চাও? আমার মুখে চুনকালি মেখে দিতে চাও?
থিয়েটার করলে তো কারো মুখ ডুবে না। বেশি কথা বলবে না, খবরদার। এরপর থিয়েটারে গেলে তোমাকে জোয়ারের পানিতে ভাসিয়ে দেবো। বাবা আমার মন টানতেছিল, আমি কি করবো, আমি তাই থিয়েটারে। যাও, বেশি কথা বলার দরকার নেই, পড়তে বসো। আমি এখন থেকে তোমার উপর নজর রাখবো, কোথায় যাও কি করো সব দেখবো আমি। যাও তুমি, যাও পড়তে বসো, যাও পড়ো। অন্যের মতকে সম্মান করাকে বলে পরমা সহিষ্ণুতা। তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা। না না না, আমি তোমাকে চাই না। আমি কোনো রাজা, কোনো প্রজা, কোনো জায়গা, জমি, সম্পত্তি, সোনা দানা, হীরা জহরত কিছু চাই না। আমি শুধু চাই আমার জগতে বসবাস। নায়িকা। ডায়লগ আর ডায়লগ তোর, হ্যাঁ? নায়িকা হওয়ার মাথায় বুঝছি পেছে না তোর? সারাদিন থিয়েটার এই হাবিজাবি নিয়ে তুই ব্যস্ত থাকিস। তুমি এখানে বসো, আমার নায়িকা হওয়ার অভিনয় দেখো। যদিও আমাদের ক্লাসে শিখিয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি তোমার শেষ উপদেশ। এরপরের লাইনটা না ভুলে গেছি, কারণ ওই দিন ক্লাসে দেরি করে গিয়েছি। তোমাদের এইসব চিল্লাচিল্লির জন্য আমি এইটা মিস করে গিয়েছি, কিন্তু আমরা এটা ভালো করে প্র্যাকটিস করতে। আগে তুই ভালো করে পড়াশোনা করতো, এসব ভূত তোর মাথাকে ফেলে দে। কেন এইসব ভূত মাথা থেকে ফেলে দিব? এত সুন্দর একটা মেয়ে যদি নায়িকা না হয়ে ঘরে বসে বসে পড়াশোনা করে তাহলে কি হবে? আর পড়াশোনা করে কিটা হবে বলো? ডাক্তার হবি? এই তোর বাবার অনেক স্বপ্ন, তোকে নিয়ে ডাক্তার হতে হবে। তোকে আমি ডাক্তার হব না। তোকে তোর বাবার কথা শুনতে হবে। ও মা, তুমি শুনো, এত সুন্দর একটা মেয়ে আমি যখন নায়িকা হয়ে যাব, জাস্ট চিন্তা করো, সবাই বলবে ওই যে ওইটা ঝিনুকের মা, ওই যে ওইটা ঝিনুকের বাবা। সব জায়গায় শুধু ঝিনুকের নাম আর নাম আর নাম, সব জায়গায় ঝিনুকের আলোড়ন। এসব বাদ দে তো, চিন্তা করে তোকে তোর বাবার কথা শুনতে হবে, তোকে ডাক্তার হতে হবে। ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। তুমি আমার কথা মন দিয়ে শোনো, আমি ডাক্তার হব না, আমি বাবার কথা শুনবো না, আমি নায়িকা হব, বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা হব। এবার তুমি যাও, রান্না করো, খিদা লাগছে। কি যে করি তোকে, পারলাম না। বাংলা, বিহার, উড়িষ্যার আমি তো পারি না। কি ব্যাপার, ক্লাস থেকে আস্তে আস্তে মেয়ের সংখ্যা কমে যাচ্ছে, ব্যাপার কি? আজকে তো নাইলাও এলো না, শাম্মিও এলো না, ঝিনুক একা। ঝিনুক তো অনেক সাহসী, তাই আজকে ঝিনুক আমাদের সাথে আছে। আর মেয়েরা তো অনেক সমস্যা, বাসা থেকে অনেক সমস্যা, আসতে দেয় না। তো ভাই আপনি যদি একটু বলে দেন তাহলে হয়তো আমরা পাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের সবারই তো মোটামুটি ইচ্ছা আছে অভিনয় করার, তাই না? কিন্তু অভিনয়ের পাশাপাশি যেটা জানা দরকার সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, এই বিষয়টাও জানা দরকার। তাহলে আমরা আজকে স্ক্রিন রাইটিং নিয়ে কথা বলব। স্ক্রিন রাইটিং এর মূল বিষয় আছে, অভ্যাস করতেই হবে, ফলো করতে হবে। যেমন এক, অ্যাসেম্বল স্ক্রিপ্ট রাইটিং টুলস। একটা স্ক্রিপ্টের দরকার কি কি লাগবে সেটা প্রথমে মাথায় রাখতে হবে। দেন দুই হচ্ছে আউটলাইন ইউর স্টোরি, মানে তোমার স্টোরির সিনোপসিসটা লাগবে, চেঞ্জ করবে, তাহলে কি হবে, রিরাইট হবে ইফ নিড বি। ওকে, দেন হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাকটা কীভাবে? ধরো আমার স্ক্রিপ্ট লেখা শেষ হয়ে গেল, এখন স্ক্রিপ্টটা কেমন হয়েছে কাজে যাওয়ার আগে আমি জানতে চাচ্ছি যে এর কোনো কারেকশন করা দরকার নাকি, আরও কোনো কারেকশন করা দরকার আছে কিনা। তাহলে আমি তোমাদের স্ক্রিপ্টটা দিলাম, দেওয়ার পরে তোমরা সবাই পড়বে, পড়ার পর একজন এক এক রকম আউটপুট দিলে যে ভাইয়া এটা চেঞ্জ করা লাগতে পারে, ওটা চেঞ্জ করা লাগতে পারে। সেইভাবে এই ফিডব্যাকগুলো আমি নিয়ে আবার ফাইনাল কারেকশনে গেলাম যদি আমি মনে করি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে স্ক্রিন রাইটিংটা কমপ্লিট করতে হবে। এটাকে 3টা পার্ট করতে হবে। পার্ট 1 1 মিনিট থেকে 30 মিনিট, তাহলে সেকেন্ড পার্টে আমরা যাব 30 থেকে 90, থার্ড পার্ট হচ্ছে 90 to 120। ওকে, দ্য বিগিনিং পার্টে কী হতে পারে? বিগিনিং পার্টে প্রথমে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হবে। তাহলে আমরা 27 মিনিট থেকে দেখতে পাবো যে গল্পের মধ্যে কনফ্লিক্ট স্টার্ট হবে এবং 30 মিনিটে গিয়ে সেটা ম্যাচিউর হবে এবং আস্তে আস্তে দেখা যাবে কনফ্লিক্ট বাড়ছে কমছে, সেটা গল্পের প্রয়োজনে যতটুকু দরকার হয়। যখন আমরা 87 মিনিটসে যাব তখন দেখতে পাবো যে আস্তে আস্তে গল্পের যে কনফ্লিক্টসগুলো ছিল সেগুলো রিসলভিং হওয়া শুরু হলো। তারপর আমরা আস্তে আস্তে এন্ডের দিকে চলে যাব। সেটা হতে পারে ট্র্যাজিক এন্ড, সেটা হতে পারে কোনো অফেন্সিভ, সেটা হতে পারে হ্যাপি এন্ডিং। গল্পের জন্য যেটা যেমন দরকার সেটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা 120 মিনিটের মধ্যে গিয়ে টোটাল এন্ডিংটা পাবো গল্পের। এই হলো স্ক্রিন রাইটিং অ্যান্ড স্ক্রিন প্লে।
ঠিক আছে? স্যার স্যার ওই যে নায়িকারা যখন অ্যাক্টিং করে তখন এই যে হাসে হঠাৎ করে কান্না করে দেয়, ওইটা কিভাবে করে স্যার আমি কিন্তু জানি না। মানে আমি কিন্তু বাসায় আয়না দেখে অনেকবার প্র্যাকটিস করছিলাম, কিন্তু স্যার আমি হাসছি, কিন্তু স্যার হাসি থেকে কান্না করতে গেলে না আমার নিজেরও আবার হাসি চলে আসে। এই তোদেরও আসে না? বল বল, আসে না? হ্যাঁ আসলে আচ্ছা আচ্ছা, গুড কোয়েশ্চেন। ঝিনুকের কোয়েশ্চেনটা হচ্ছে সিনেমা বা নাটকে আমরা দেখি যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হাসছে কাঁদছে, সেটা কিভাবে সম্ভব, তাই তো? এখন গল্পে যদি থাকে যে একটা ক্যারেক্টার তার বাবা মারা গেছে বা মা মারা গেছে বা অনেক কষ্টের কিছু একটা হচ্ছে, তখন সে কিভাবে কাঁদবে হঠাৎ করে? যখন যে ক্যারেক্টারটা প্লে করতে হবে তখন সেই ক্যারেক্টারটা ফিল করলেই এমনিতে এক্সপ্রেশন চলে আসবে, সেটা কান্না হোক হাসি হোক যাই হোক। আর কোনো কোয়েশ্চেন? স্যার আরেকটা। হ্যাঁ বলো। স্যার আপনার যে নাটকের স্ক্রিপ্ট আছে, হ্যাঁ স্যার সবগুলো স্ক্রিপ্টের নায়িকা কি স্যার আপনি আমাকে নেবেন? মানে নাটকের, সিনেমার সব কিছু? আচ্ছা ঠিক আছে, এখন ঝিনুক জানতে চাচ্ছে ওকে সব স্ক্রিপ্টের নায়িকা হিসেবে নেওয়া যাবে কিনা। এখন ঝিনুক, ধরো আমার একটা স্ক্রিপ্টের নায়িকার বয়স হচ্ছে 50, হতে পারে না? তো সেটার ক্যারেক্টার কি তুমি প্লে করতে পারবে? হ্যাঁ স্যার আমি পারবো, মনে হয় না পারবে। আমি সব পারবো। ওই যে চুল পাকায় দিবেন, তারপরে অভিনয়টা খালি স্যার আপনি একটু দেখাই দিবেন। ঠিক আছে, বুঝলাম যে তুমি পারবে, তোমার চুল পাকানো হবে, তোমার গেট আপ মেকআপ নেওয়া হবে, কিন্তু তারপরেও আমার মনে হয় আর একটু সময় দরকার। তো আমার মনে হয় তোমার যে ক্যারেক্টারগুলো তুমি পারবে সেটা হচ্ছে টিনেজ ক্যারেক্টারগুলো তুমি প্লে করতে পারবে। তো সেইভাবে যদি চরিত্রের দরকার হয়, তোমাকে দরকার হয়, অবশ্যই তোমাকে কাজ করা। আমার মনে হয় যে আর কারো কোনো কোয়েশ্চেন নেই, ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস শেষ। আমার বইগুলো দিয়ে দাও, আর যদি কারো কোনো বই লাগে তাহলে আমাকে জানাবো, আমি বই নিয়ে আসবো। ওকে? আর সবাইকে একটু টাইমলি আসতে হবে। স্বামী তোমাকে তো অবশ্যই টাইম মেনটেন করতে হবে, জ্যাম তো থাকবেই, জ্যাম ট্যাম এগুলো সব থাকার পরেও টাইমলি আসতে হবে। আমরা একটা টিম ওয়ার্ক করছি, এখানে আমাদের একসাথে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, দেখা হবে তাহলে কালকে। হ্যাঁ স্যার স্যার কোথায় আছেন? ঝিনুক তোমাকে না বলেছি আমাকে স্যার বলবে না, ভাইয়া বলবে। সরি, আচ্ছা ঠিক আছে ভাইয়া। কিন্তু ভাইয়া আপনি ওখানে কেন যাচ্ছেন? আমি তো রিহার্সাল শেষ করে একটু লাইব্রেরিতে যাচ্ছিলাম, বইগুলো চেঞ্জ করব। কিন্তু তুমি এখন এখানে কেন? রিহার্সাল তো সেই কখন শেষ হয়ে গেছে। হ্যাঁ আসলে ভাইয়া আমি আপনার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য কেন? ভাইয়া জানেন ওই ঝাউবনে আজকে নতুন একটা শুটিংয়ের টিম আসছে, অনন্ত জলিল ভাই আসছে। ভাইয়া আমি সেখানে যাবো, প্লিজ আমাকে নিয়ে যান। যাও দেখো। ভাইয়া আমি আপনার সাথে যেতে যাচ্ছি, আপনি চলেন না আমাকে নিয়ে, আপনি সাথে থাকলে আমার ভালো হবে, প্লিজ নিয়ে যান। আহা আমি তো এখন পারবো না, আমার বইগুলো চেঞ্জ করতে হবে, স্ক্রিপ্ট করতে হবে, সামনে নাটক না। হ্যাঁ ভাইয়া এই জন্যই তো, আপনি সাথে গেলে ওই যে নায়িকা কীভাবে অ্যাক্টিং করে, কীভাবে লাইট ক্যামেরা অ্যাকশন, আর আমাদের জলিল ভাইয়ের অ্যাক্টিং সব কিছু শিখতে পারবো, প্লিজ নিয়ে যান না। দেখো ঝিনুক, আমি এখন যেতে পারবো না, আমার সময় নেই। ভাইয়া একটু সময় করেন না, প্লিজ প্লিজ প্লিজ, আমি অ্যাক্টিং শিখবো, আপনি বলেছিলেন আমাকে অ্যাক্টিং শেখাতে হেল্প করবেন, প্লিজ নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আধা ঘন্টা বেশি আমি সময় দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। কই এখানেই তো শুটিং, না এখানে শুটিং করছিল, কিন্তু
শুটিং তো এখানে হচ্ছিল। শুটিং মনে হয় শেষ, ওরা চলে গেছে। আপনাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসেন, আপনি আসলেন না। দেখেন একটু আগে আসলে শুটিংটা দেখতে পারতাম না। আহা, মন খারাপ করো না, আবার দেখো শুটিং। শোনো, একটা সময় আসবে যখন তুমি বড় নায়িকা হবে, এখানে শুটিং করবে, লোকজন তোমাকে দেখতে ভিড় করবে। হ্যাঁ, এখন তো তোমার মধ্যে আমি সেই সম্ভাবনা দেখতে পাই। শুটিংটাই দেখতে পারলাম না। তোমার শুটিং দেখার জন্য লোকজন আসবে। চলো এখানে বসি। এত বিশাল সমুদ্রের পাশে বসে কেউ মন খারাপ করে থাকে? মন খারাপ করো না, বলছি তো, দেখবে একদিন তুমি অনেক বড় নায়িকা হবে, শুটিং করবে, লোকজন দেখবে। সত্যি? আমার বিশ্বাস। কিন্তু তারপরে তো শুটিংটা মিস হয়ে গেল। বললাম তো, তোমার শুটিং দেখতে লোকজন আসবে, তুমি কেন আরেকজনের শুটিং দেখবে? তারপরও আজকে শুটিংটা যদি দেখতে পারতাম, তাহলে আমি যখন নায়িকা হয়ে যেতাম না, তখন অনেক কাজে লাগবে। আর আপনি যদি আমাকে একটু হেল্প করেন, তাহলে কিন্তু আমি নায়িকা হয়েই যাব। পারবে পারবে, একদিন তুমি বড় নায়িকা হবে। শোন, আমি বলে রাখতেছি, খুব শীঘ্রই আমি নায়িকা হয়ে যাচ্ছি। নায়িকা হয়ে গেলে কিন্তু তোর একটা আবার চান্স পাবি না আমাকে গান শোনানোর। তো বলতেছি, আমাকে দেখতে হলে টিকিট কেটে যেতে হবে সেই সিনেমা হলে। টিকিট ছাড়া ছবি দেখতে যাবো তখন। হ্যাঁ, কিসের ফ্রি? এখন ফ্রি গান শোনা, হলের সময় তখন। রেডি? আই তুই দাঁড়া। শান্ত ভব ঘুরে ফিরব ঘরে, কোথায় এমন ঘর। তাহলে সবাই চলে এসেছো না? হ্যাঁ ঝিনুক, খুব হাসি খুশি না? দেখে তো মনে হচ্ছে পুরো শেষের কবিতা মুখস্থ করে ফেলেছো। গুড, দাঁড়াও। ঝিনুক, ভাই কি বলবো? তুমি এখন লাবণ্য ক্যারেক্টারের কিছু ডায়লগ শোনো। ভাইয়া কার ডায়লগ? লাবণ্য ক্যারেক্টার করছো, লাবণ্য ডায়লগ বলো। ও, লাবণ্য ডায়লগ, এটা কোনো ব্যাপার? ভাইয়া পুরা লাবণ্য ডায়লগ, পুরা শেষের কবিতা পড়া শেষ, আমি পারবো, এত টেনশন নেওয়ার কিছু নেই। আমি জানি তো তুমি পারবে, কিন্তু এখন কিছু বলো। তো এখনই বলতেছি, ভাইয়া আপনি আমার সাথে বলেন। আমি কি করব? আমি কি করব না করব সেটা তোমার কাছ থেকে শুনতে হবে। আচ্ছা বলো। জি ভাইয়া এখন বলতেছি। অমিত বলতেছে, তোমার যদি কোনো আপত্তি না থাকে তোমার নামটা এখনই ছেটে দিব। তারপর লাবণ্য বলতেছে, ছেটে দাও। এভাবে ডায়লগ দিবে? এক সপ্তাহ পর শো, ঠিকভাবে বলো। তারপরে আবার অমিত বলছে, তোমাকে আমি এখন থেকে বন্য বলে ডাকবো না, বন্য বললে জিনিসটা শুনতে অনেক পচা লাগবে। তুমি যদি ডায়লগ না বলতে পারো আর লাবণ্য ক্যারেক্টার তুমি যদি না করতে পারো, তাহলে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে কাস্ট করবো এখানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো। আর তোমরা সবাই শোনো, এক সপ্তাহ পরে নাটকের শো, সবাই যদি সিরিয়াসলি তার কাজটা না করো তাহলে আমি এটা ক্যান্সেল করে দেবো। আমি শো করব না, ক্লিয়ার? আবার সবাই একসাথে 1 2 3। সোহাগ, তোমারটা হচ্ছে না দেখি।
স্ট্রেট, হ্যাঁ করো করো, 1 2 3 স্ট্রেট, হাত স্ট্রেট, হাত স্ট্রেট করো, একদম। একটু কথা ছিল তোমার সাথে। আঙ্কেল ভালো আছেন? না, কি আর ভালো থাকবো বাবা, ভালো থাকার কোনো সুযোগ নেই। কেন, কি হয়েছে? এই যে আমার মেয়েটা নাটক ফাটক করে তো একেবারে নষ্ট হতে চলেছে। আঙ্কেল আপনি ভুল বুঝছেন, ঝিনুক কিন্তু কোনো ভুল পথে যাচ্ছে না। সুস্থ সংস্কৃতির চর্চা মানুষকে বিপথে যেতে দিতে পারে না। পৃথিবীতে যত হানাহানি, যত সংঘাত, সেখানে আপনি কোনো শিল্পী দেখবেন না কখনো। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হলো সে তো অনেক বড় স্বপ্ন দেখছে, সে নাটক করছে, স্বপ্ন দেখছে। আমি যতটুকু বুঝতে পারছি এই সব কিছুর পেছনে তুমি তাকে সাহায্য করছো, কিন্তু এর পরিণতি কোথায় আমি তো সেটা বুঝতে পারছি না। আঙ্কেল এই যে মঞ্চ, থিয়েটার, এগুলো তোর বেস, ওর বেসটাকে স্ট্রং করছে ও। আমার বিশ্বাস ঝিনুক একদিন অনেক বড় হবে। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, দেখবেন সব কিছু ঠিক। সেটাই হোক, আমিও চাই তার সদ্গতি হোক। ঠিক আছে, ভালো থেকো। সবাই একসাথে করো, চলো চলো। নূর, মৌসুমী আপা, আছে ঝিনুক, বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি তাহসানের সঙ্গে কথা বলেছি, আমার কোনো আপত্তি নেই না। বাবা সত্যি? আমি চাই তুই যেটা করছিস সেটা তুই কর, তবে মনে রাখিস কিন্তু আমাদের বংশের যেন মান সম্মান ঠিক থাকে। চোখ বন্ধ। মেডিটেশন খুবই জরুরি। আমাদের প্রত্যেকের মন অনেক বেশি অস্থির, মনটাকে এক জায়গায় স্থির করতে মেডিটেশন খুব কার্যকরী ভূমিকা রাখে। সো আমরা চেষ্টা করব প্রত্যেক দিন আধা ঘন্টা হলেও মেডিটেশন করার, ঠিক আছে? তো আজকে আমরা একটা নিঃশ্বাস নিয়ে আমরা আজকে কাজ করব। সোজা হয়ে বসো, মেরুদণ্ড সোজা। তুমি ওইদিকে যাও, সোহাগ সামনে আসো। ঝিনুক স্ট্রেট, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, সবাই চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে নিঃশ্বাস নাও। চোখ বন্ধ। ভাইয়া, শুভ জন্মদিন ভাইয়া।
থ্যাঙ্কস। ভাইয়া একটা কথা বলতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। ভাইয়া কথাটা হচ্ছে, ভাইয়া আমি জানি না, কিন্তু আপনাকে প্রায়ই দেখি আপনি কোথায় যেন হারিয়ে যান, কি যেন ভাবেন, কিন্তু কারণটা আসলে কখনোই জানা হয়নি। আপনি কি আমাকে বলবেন? প্রত্যেকটা মানুষের একান্ত নিজের একটা জগৎ থাকে, সেই জগতের কথা সবসময় সবাইকে বলা যায় না। সময় এলে আমি নিজেই তোমাকে বলবো। জি। আসি। থ্যাংক ইউ। এই যে বিস্তর মাঠ, খোলা আকাশ, ছোট মানব জীবন, সব কিছু একদিন নাই হয়ে যাবে। হে ভুবনজয়ী যুবক, তুমি আসো পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে। যখন শরৎকালের রাজরাজারা দিগ্বিজয়ে বের হয় তখন তুমি আসো, আমাকে তোমার কাছে নিয়ে চলো। অর্ধেক পৃথিবী নুয়ে পড়ে তোমার প্রশান্ত চোখের উপর। বিপুল প্রেম এসে একদিন নিয়ে যাবে আমাকে তোমার হাসিমুখ প্রাসাদে। চলো, এক অবিনশ্বর সিংহাসন কিনে নেব গোটা দুনিয়ার বদলে। শোনো, তোমাকে তো আমরা আগেই বলেছিলাম আমরা একটা সিনেমা নিয়ে কথা বলবো। আমি তোমার ব্যাপারে খোঁজখবর নিয়েছি, তোমার মধ্যে একটা সম্ভাবনা আছে, তুমি নায়িকা হতে চাও না? আমরা আমাদের সিনেমার জন্য একটা নতুন মুখ খুঁজছি। এই যে দেখো, স্ক্রিপ্ট শ্বেতপদ্ম। সত্যি শ্বেতপদ্ম আমি করব? মানে আমি নায়িকার চরিত্রটা করব? আমি প্রডিউস করছি। ও মাই গড স্যার, আপনারা এখানে এসেছেন, আমার সাথে দেখা করেছেন, আমাকে শ্বেতপদ্মর নায়িকার চরিত্রে সিলেক্ট করেছেন। স্যার আমি যে কি পরিমাণ খুশি হয়েছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা অনেক সিনেমা প্রডিউস করেছি, তুমি টেনশন নিও না। তোমার একটা গ্রুমিং পার্ট হবে, অভিনয়ের কলাকৌশল কিন্তু শিখিয়ে দেব। তুমি কিন্তু বিউটিফুল, আশা করি অনেক ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি যে কতটা খুশি হয়েছি স্যার আমি বলে বোঝাতে পারবো না স্যার। থ্যাংক ইউ। আমাদের জহুরির চোখ এমনি আবিষ্কার হয়ে যায়। আরে কাকরাইল যাও, দেখবে সব আমাদের সিনেমার পোস্টার। তাহলে ঠিক আছে, তুমি প্রিপারেশন নেবে, আমাদের তত্ত্বাবধানে থাকবে। জি। আশা করছি তুমি এক অসাধারণ সিনেমা উপহার দেবা। স্যার আমি জানি আমি পারবো, এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু স্যার তারপরেও কিন্তু আপনার আমাকে হেল্প করতে হবে স্যার। আরেকটা কথা, তোমার পিছনে কিন্তু অনেক অসাধারণ মানুষ আছে। তাই নাকি? তাদের দোয়ায় তুমি অনেক বড় হবে। শ্বেতপদ্ম, এটা তো আমার একটা ড্রিম ছিল। আমার যতটুকু মনে হয় সাংস্কৃতিক আন্দোলন একটা সমাজকে পুরোপুরি বদলে দিতে পারে। এই যে সমাজের মধ্যে এত হানাহানি, এত অস্থিরতা, যুব সমাজের মধ্যে যে
অস্থিরতা, সেটা কিন্তু এমনিতে বন্ধ হবে না, অন্যদিকে গিয়ে যাবে না, কোনো খারাপ জায়গায় যাবে না। যুব সমাজকে হানাহানি থেকে ফিরিয়ে আনতে হবে, তার একমাত্র উপায় হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না। তাহসান শোনো, কেমন আছো তুমি? আমি ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ এখানে, তোমার তো এখানে আসার কথা না। তোমাকে খুঁজে পাওয়াটা আসলে আমার জন্য বিশাল একটা ঘটনা ছিল। তুমি কেন এখানে আসবে? তোমার তো সেই বিত্তশালী স্বামী। আসলে আমার সেই দিনের সিদ্ধান্তটা পুরোপুরি ভুল ছিল, আমি অনেকদিন পরে সেটা বুঝতে পেরেছি। তুমি কি ভেবেছিলে আমি অনেক বিত্তশালী হব, আমি টাকার পিছনে ঘুরবো? কিন্তু না, আমি আমার স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো, আমি আমার সাংস্কৃতিক লড়াই নিয়ে বেঁচে থাকবো। আসলে আমার তোমার ইন্টেলিজেন্স এবং ট্যালেন্টের দিকে তাকানোটা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। আমার বড় অন্যায় হয়ে গেছে। পৃথিবীতে বিশ্বাস এমন একটা জিনিস, সেটা ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না। সেদিনের চিন্তাটা আমার পুরোপুরি ভুল ছিল। আসলে আমি অনেক দেরিতে হলে সেটা বুঝতে পেরেছি। যে সম্পর্ক একবার ভেঙে গেছে সেটা আমি আর জোড়া লাগাতে চাই না। আমি সেই ভুল সম্পর্কটা ভেঙে দিয়েছি, সেজন্য আমি তোমার কাছে এসেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না এভাবে, প্লিজ একটা আমাকে সুযোগ দাও, প্লিজ এভাবে ছেড়ে যেও না, একটা সুযোগ দাও, আমি ঠিক আগের মতো সব কিছুই ঠিক হয়ে যাবে। প্লিজ একটা সুযোগ দাও তুমি আমাকে। একটা সুযোগ দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ আমি ঠিক আগের মতোই আমাদের সম্পর্কটাকে জোরে জোরে লাগাতে চাই। প্লিজ একটা সুযোগ দাও তাহসান, প্লিজ একটা সুযোগ দাও। আমি আমার জগতে একা আছি, ভালো আছি, আমি চাই না তুমি আমার জগতে এসে আমার পৃথিবীটাকে নষ্ট করে দাও। প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আসি আমি। প্লিজ প্লিজ তাহসান। সমস্যাটা কোথায়? এত ছদ্মনাম, এত লুকিয়ে লুকিয়ে সাপোর্ট করার কি মানে হয়? বললে কি প্রবলেমটা হতো? আপনি কি জানেন না আমি আপনাকে ভালোবাসি? শ্বেতপদ্ম, এটা কার লেখা? এটা আপনার লেখা। সৈকত মাহমুদ কে? এটা কার ছদ্মনাম? এইটা আপনার ছদ্মনাম। এই যে আজকে আমি ঝিনুক, ঝিনুক একটা নায়িকা, এত বড় একটা নায়িকা হয়ে সবার সামনে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এটা কার জন্য? তার কারিগরটা কে? আপনি। মানে কি দরকার ছিল এত কিছু লুকানোর? আমাকে বললে কি হতো? কেন সবসময় এত উদাসীন? কেন সবসময় এত লুকোচুরি? কেন এত কিছু? এখনো নিশ্চয় কোনো কথা নেই। ঝিনুক, মানুষের জীবনে কিছু অতীত থাকে, সে অতীতের জন্য সে সামনে এগোতে ভয় পায়। কিছু বাজে অভিজ্ঞতা থাকে সম্পর্ক নিয়ে, তার জন্য নতুন সম্পর্ক গড়তেও ভয় পায়। আমি সেরকম নতুন সম্পর্ক গড়তে ভয় পাই। আপনি কি মনে করেছেন আপনার যে আগে একটা সম্পর্ক ছিল এটা আমি কিছু জানি না? আমি সব জানি। আজকের এই ঝিনুক আপনার অতীতের
সব কাহিনী সুস্থ মস্তিষ্কে জেনে শুনে বুঝে আপনার সাথে থাকতে চাচ্ছে সব সময়ের জন্য।